আশা করতেছি যে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা আমাদের বৃত্তের ক্লাসগুলো মানে বৃত্ত পুরোপুরি শেষ করে দিয়েছিলাম। তোমাদেরকে বলছিলাম যে বৃত্তের আমি যে অঙ্কগুলো করাইছি ওই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করার জন্য। আর নিচে করা অঙ্কগুলো তোমাদের লাগবে না তেমন, নিজে করে যদি করতে পারো তো করলাম, না করলে সমস্যা নেই। বাট আমি যেগুলো করে দিচ্ছি ওইগুলো কিন্তু তোমার করতেই হবে বৃত্ত থেকে। আশা করতেছি যে তোমরা ম্যাথগুলো করতেছো। আচ্ছা, তাহলে আজকের ক্লাস শুরু করি। আজকে হচ্ছে আমরা একটু গুরুত্বপূর্ণ টপিক্সটা পড়বো। আমরা আজকে কোনিক্স নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে কোনিক্স নিয়ে অনেকেই ভয় পায়, বাট আমি বলবো যে এই কোনিক্সটা হচ্ছে তুমি আগে যা শিখছো, স্ট্রেট লাইন বলো সার্কেল বলো, যা শিখছো এই কোনিক্সের মধ্যে তোমার সবগুলা জিনিস চলে আসবে। মানে আগে যা শিখছো এখানে আমি কি বলবো, এটাকে ব্যবহারিক ক্ষেত্রে বলতে পারো যে কোনিক্সটা হচ্ছে আমরা আগে যা শিখছিলাম তাই এখানে কি করবো বলতো, অ্যাপ্লাই করবো কোনিক্সের মধ্যে। তাহলে চলো আজকে শুরু করি কোনিক্স। আচ্ছা, তাহলে কোনিক্স বলতে প্রথমে আমাদের মানে আমি যদি তোমাদেরকে সহজে বোঝাইতে চাই যে কোনিক্স জিনিসটা আসলে কি, তাই না? আমার কথা মনে হয় একটু জোরে জোরে হয়ে যাচ্ছে, স্পিড বেশি হয়ে যায়, তাই না? আচ্ছা, আমি একটু আস্তে আস্তে বলবো। কোনিক্স মানে যদি তুমি বুঝতে চাও তাহলে সহজ ভাষায় আমি বলবো, তোমার বুঝতে হবে কি বলে এটাকে, জালমুড়ি আছে না, জালমুড়ি, ওই জালমুড়ির ঠুঙা অথবা বাদামের ঠুঙ্গা বলতে পারো। বাদাম বিক্রি করে না ওই ঠুঙাগুলোর মধ্যে, ওইগুলা। তাহলে আমি আজকে জালমুড়ির ঠুঙা এটা কিনে আনছি, জালমুড়ি কিনছিলাম তো। এখন তাহলে দেখো এই যে এই জিনিসটা একটু দেখো, এই জিনিসটা একটু আমরা দেখতেছি। তাহলে এই ঠুঙ্গাটা অবশ্যই এটা একটা জালমুড়ির ঠুঙার মতো দেখো। তাহলে এখানে তুমি দেখো এই শেপটার মধ্যে দেখো, একটু লক্ষ্য করে দেখো, প্রথম যে এই শেপটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে কি বলতে পারো তুমি বলো তো? যে এখানে একটা কি আছে বলো, এই যে এই জায়গার মধ্যে এটা কিন্তু জালমুড়ির ঠুঙ্গা। এইখানে দেখলে এই শেপটা তুমি দেখতে পাবে এখানে একটা সার্কেল আছে, তাই না? দেখো সার্কেল আছে। এটা আমি এখানে একটু আঁকার চেষ্টা করি, দেখো তো এরকম, এটা এরকম আঁকার চেষ্টা করি, এরকম আঁকবো। এই দেখো এটা আরেকটু সুন্দর করে আঁকার উচিত ছিল। আচ্ছা, যাই হোক, তোমরা মনে করে নাও। তাহলে তোমাকে আমি বলছিলাম যে তুমি উপরের শেপটা মানে এই শেপটা যদি তুমি দেখো, এই শেপটা দেখো, এই শেপটা যদি দেখো তাহলে তুমি বলবো যে এখানে ভাইয়া এখানে আমরা দেখতে পাইতেছি যে এটা একটা বৃত্ত, তাই না? দেখো এটা একটা বৃত্ত। তা আমি বলবো যে কোনিক্সের প্রথম পার্টটার মধ্যে আমরা আলোচনা করবো এটা একটা বৃত্ত নিয়ে। মানে এখান থেকে তুমি যে জিনিসগুলো পাবা কোনিক্সের মধ্যে, কোনিক্সের ডেফিনেশন আমি পরে দিব। তুমি দেখো আগে তোমাকে কোনিক্সটা চেনাই যে এখানে কি কি জিনিস আছে। তাহলে এক নম্বরে তুমি আমাকে বলছো যে ভাইয়া এখানে আছে হলো আমার একটা বৃত্ত আছে। তাহলে আমরা এক নম্বরে পাবো কোনিক্স থেকে, আমরা এক নম্বরে পাবো একটা বৃত্ত পাবো, একটা বৃত্ত পাবো। ওকে, দুই নম্বরে কি পাবো দেখো তো? দুই নম্বরে হচ্ছে এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, তার মানে দুইটা সরল রেখা। আমি বলতে পারি না যে এই দেখো এটাকে যদি আমি এরকম করে দেই, এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, দ্যাট মিন্স আমি বলতে পারি এখানে এক জোড়া সরল রেখা পাওয়া যাবে। দেখো, আমি বলতে পারি এটাকে ইংরেজিতে বলে পেয়ার অফ স্ট্রেট লাইন অথবা এক জোড়া সরল রেখা। তাহলে আমি লিখবো এক জোড়া সরল রেখা, এক জোড়া সরল রেখা। ওকে, এক জোড়া সরল রেখা পেলাম।
3 নম্বরে আমরা কি পাবো দেখো তো। এখন কথা হচ্ছে এই জিনিসটাকে যদি আমি বিভিন্ন অ্যাঙ্গেলে কাটি, ধরো আমি কেচি দিয়া এই বরাবর এটাকে কাটা দিলাম, মানে হলো এই অক্ষের তুমি কিভাবে কাটতে পারো, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে কাটা যায়। এটা হেলানো তোলানো তুমি এই কোণ বরাবর কাটতে পারো, অথবা এই বরাবর তুমি কাটতে পারো, অথবা এই বরাবর কাটতে পারো, এই যে এরকম ভাবে কাটতে পারো, তাই না? যেমন তোমাদেরকে আমি আরেকটা উদাহরণ দেই, আমরা যে কোন আইসক্রিম খাই, তাহলে কোন আইসক্রিমের মধ্যে যে সময় আমরা কামড় দেই, এই সময় কি হয় বলতো, এই দিক থেকে একটা শেপ এরকম সরে যায়, এই যে এতটুকু শেপ কি হয় বলতো, তুমি যখন কামড় দাও তাহলে এটা চলে আসে। তাহলে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে কামড় দিতে পারি, এইদিকে কামড় দিতে পারি, ওইদিকে কামড় দিতে পারি, বিভিন্ন অ্যাঙ্গেলে কামড় দেওয়া যায়। তাহলে আমি এখানে বলবো যে বিভিন্ন কামড় যখন তুমি দিতেছো কোন আইসক্রিমের মধ্যে, এখানে বিভিন্ন শেপ তৈরি হইতেছে। দেখো তুমি যদি এরকম ভাবে কামড় দাও তাহলে একটা শেপ তৈরি হবে। আবার কেউ মনে করলো যে আমি এরকম কামড় দেবো, আমি কোনা দিয়ে একটা কামড় দিব, এই দিক দিয়ে দিব, তাহলে ওইখানে কি হবে বলতো, আরেকটা শেপ হবে। সো এখানে তুমি মোটামুটি 3 ধরনের শেপ পাবা। কয় ধরনের বললাম? 3 ধরনের। 1 নাম্বার তুমি পাইতে পারো, আমরা এটাকে প্যারাবোলা বলবো অথবা পরাবৃত্ত বলবো, পরাবৃত্ত বলবো। 2 নাম্বার না, আমরা 3 নাম্বার লিখলাম, 4 নাম্বার। 4 নাম্বারে আমরা পাইতে পারি পরাবৃত্ত, উপবৃত্ত পাইতে পারি, উপবৃত্ত। এন্ড 5 নম্বরে আমরা পাইতে পারি হচ্ছে তোমার অধিবৃত্ত। তাহলে এখন পরাবৃত্ত কি, উপবৃত্ত কি, অধিবৃত্ত কি, এইগুলো আমরা পরে আলোচনা করব। তোমাকে আমি যেটা বুঝাইতেছি যে তোমরা কনিক্স থেকে বৃত্ত পাবা, এক জোড়া সরলরেখা পাবা, পরাবৃত্ত পাবা, উপবৃত্ত পাবা, আর কি পাবা বলতো, অধিবৃত্ত পাবা। এই 5টা জিনিস তুমি কনিক্সের মধ্যে পাবা। তার মানে তুমি বলতে পারো না, দেখো তো তুমি বৃত্ত পড়ে আসছো, সরলরেখা পড়ে আসছো, এই সবগুলো এখন কার মধ্যে আছে বলতো, কনিক্সের মধ্যে আছে। তাহলে আমি এইখান থেকে দেখো তোমাকে কনিক্সটা বুঝাইলাম যে কনিক্সটা হচ্ছে ঝালমুড়ির ঠুঙ্গা অথবা বাদামের ঠুঙ্গা অথবা কোন আইসক্রিম, যার মধ্য থেকে আমি কি কি জিনিস পাবো বলতো, বৃত্ত পাবো, এক জোড়া সরলরেখা পাবো, পরাবৃত্ত পাবো, উপবৃত্ত পাবো এবং অধিবৃত্ত পাবো, বিভিন্ন কামড়ের সাথে সাথে, তাই না, অথবা কাটার সাথে সাথে, যাই বলো না কেন। তাহলে আমি বলবো যে এই জিনিসগুলো আমরা পাবো কনিক্স থেকে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে একটা কনিক্স থেকে কি কি পাওয়া যায়। এখন কথা হলো যে কনিক্স আসলে জিনিসটা কি। আমরা এটা যদি ডেফিনেশনটা যদি দেখি বা সংজ্ঞাটা যদি আমি বলি, তাহলে কনিক্স হচ্ছে আচ্ছা এই জিনিসগুলো তো তোমরা বুঝছো, তাই না, যে 5টা জিনিস পাওয়া যাবে এরকম। তাহলে আমরা এগুলো একটু মিশে দেই, আমি একটু বাংলায় কথাবার্তা লিখবো তো এটা, তাহলে একটা এই জিনিসগুলো একটু মিশে দিলাম, এটা মিশে দিলাম। দেখো আমি আবার বলতেছি, কনিক্স কিন্তু আমরা বুঝছি যে এটা একটা ঝালমুড়ির ঠুঙ্গা, সহজ ভাষায় বলবো। এখান থেকে আমরা বৃত্ত, এক জোড়া সরলরেখা, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই জিনিসগুলো পাবো। এখন বই পুস্তকের ভাষার মধ্যে আসি, কনিক্স আসলে জিনিসটা কি। কনিক্স হচ্ছে একটা বিন্দুর সঞ্চার পথ। কি বললাম বলতো, যে কনিক্সটা হচ্ছে একটা বিন্দুর সঞ্চার পথ। ওই সঞ্চার পথ তোমরা জানো, সঞ্চার পথ যখন পড়াইছিলাম তখন বলছিলাম যে সঞ্চার পথ শুধু খালি হাঁটলেই সঞ্চার পথ হবে না, তাই না, কিরকম হবে হাঁটতে হবে বলতো। আমি তোমাদেরকে বলছিলাম যে একটা শর্ত অনুযায়ী হাঁটতে হবে। আমি যদি এই দেওয়াল থেকে অলওয়েজ 5 ফিট দূরত্ব অথবা 1 হাত দূরত্ব এরকম করে হাঁটি, তাহলে আমার যে চলার পথটা ওটাকে কিন্তু আমি সঞ্চার পথ বলবো, এরকম বুঝাইছিলাম। তো এখন কনিক্সের মধ্যে হচ্ছে যে কনিক্সটা হচ্ছে একটা বিন্দুর এমন একটা সঞ্চার পথ যেন ওই বিন্দুটা মানে সঞ্চারমান বিন্দুটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব এবং একটা রেখা থেকে দূরত্বের অনুপাত একটা কনস্ট্যান্ট সংখ্যা হয়। আমি একটু চিত্রটা মানে একটু যেটা বললাম একটু আঁকায় দেখাই। তাহলে কনিক্স হচ্ছে এরকম একটা জিনিস, একটা চলমান বিন্দু থাকবে, ওই চলমান বিন্দুর কি পথ বলতো, সঞ্চার পথ। কিভাবে চলবে, একটা নির্দিষ্ট বিন্দু হতে দূরত্ব, নির্দিষ্ট বিন্দু, এটাকে আমি কি নাম দিতে পারি বলতো, এটাকে এস নাম দিলাম। আর একটা নির্দিষ্ট রেখা হতে দূরত্ব, এই হলো নির্দিষ্ট রেখা হতে দূরত্ব, এটা একটা নির্দিষ্ট রেখা মনে করলাম, এটা একটা বিন্দু মনে করলাম। তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আর এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা অলওয়েজ কি করবে বলতো, যদি কনিক্স হতে হয়, আমি আবার বলতেছি যে কনিক্সটা হচ্ছে একটা বিন্দুর সঞ্চার পথ যেন একটা বিন্দু হতে দূরত্ব এবং একটা রেখার দূরত্বের অনুপাত সর্বদা একটা কনস্ট্যান্ট সংখ্যা হয়। কি সংখ্যা বলতো, কনস্ট্যান্ট বা ধ্রুব হয়।
যে দুইটা দূরত্বের অনুপাত কি কি, একটা নির্দিষ্ট বিন্দু হতে দূরত্ব এবং একটি রেখার হতে দূরত্বের অনুপাত। আমি আবার বলতেছি, একটা বিন্দু হতে দূরত্ব এবং একটা রেখা হতে দূরত্বের যে অনুপাত। আচ্ছা, বিন্দুর দূরত্বটা এখানে কত ভাইয়া বলো তো? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব দেখো, এই যে এই বিন্দু, একটা বিন্দু নিলাম, এই বিন্দু দূরত্ব কত বলো? এই বিন্দু দূরত্ব হচ্ছে তোমার পিএস। ওকে, এই রেখা হতে এই দূরত্বটা কি? আমি যদি এখানে এম নাম দেই তাহলে দেখো তো কি হয়, পিএম হবে না? যে বিন্দু হতে দূরত্ব হলো পিএস আর রেখা হতে দূরত্ব কত বলো তো? পিএম। তাহলে এই দুটার অনুপাত হবে সব সময় একটা কি সংখ্যা বলো তো? একটা ধ্রুব সংখ্যা। তাহলে এখন তোমাদেরকে আমি বলবো এই দুটার অনুপাত করো তোমরা। অনুপাত মানে কি? অনুপাত মানে আমরা এরকম বুঝি না যে একটা ভগ্নাংশ সিস্টেম, উপরে একটা জিনিস থাকবে, নিচে একটা জিনিস থাকবে, এরকম একটা লব থাকবে, একটা হর থাকবে। তাহলে আমি বলতে পারি এটার অনুপাতটা যদি লিখি যে পিএস ডিভাইড বাই পিএম ইজ ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক, ইজ ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। এই বাংলা কথাগুলো কিন্তু আমার খুবই ইম্পর্টেন্ট, তোমরা বুঝতে হবে। এটা তোমাদের অনেকে প্রশ্ন করতে পারে যে কনিক্স জিনিসটা কি। তাহলে কনিক্স হচ্ছে কোনো একটা বিন্দুর সঞ্চার পথ যেন একটা বিন্দু হতে দূরত্ব এবং একটা রেখা হতে দূরত্বের অনুপাত একটা কি হয় বলতো? ধ্রুবক হয়। এটা ধ্রুবক হয়। দেখো, বিন্দু হতে দূরত্ব হলো পিএস আর রেখা হতে দূরত্ব হলো পিএম। তাহলে এই দুটার অনুপাত সবসময় কি হবে বলতো? ধ্রুবক হবে। তাহলে এই দুটার অনুপাত সবসময় আমি ধ্রুবক লিখলাম। তাহলে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এইখানে ধ্রুবকের নাম দেওয়া উচিত। যেমন আমরা পড়ছিলাম মহাকর্ষীয় ধ্রুবক, ওটা বড় জি দ্বারা, ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করছিলাম। তারপরে এরকম আরো অনেকে আছে ধ্রুবক আছে, আমরা প্রকাশ করি। তো এটাকে আমরা প্রকাশ করবো এরকম যে পিএস বাই পিএম ইজ ইকুয়াল টু হচ্ছে ই। কি লিখলাম বলতো? পিএস বাই পিএম ইকুয়াল টু ই। ইটাকে ইংরেজিতে বলে এক্সেন্ট্রিসিটি অথবা বাংলাতে বলে উৎকেন্দ্রিকতা। তাহলে এটাকে বলে ই ডাবল সি ইএন সিআইটিওয়াই, এক্সেন্ট্রিসিটি। অথবা যদি তোমরা বাংলায় বলো তাহলে বলবো এটাকে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা। অথবা বইয়ের মধ্যে কোনো কোনো সময় উৎকেন্দ্রিকতা না লেখা থাকলেও বিকেন্দ্রিকতা কথাটা লেখা থাকে। তাহলে আমরা বুঝবো ই হচ্ছে উৎকেন্দ্রিকতা। তাহলে এখানে একটা নতুন জিনিস আবার চলে আসছে, এটা নিয়ে আমার একটু বলতে হবে যে উৎকেন্দ্রিকতা জিনিসটা আসলে কি বোঝাচ্ছে এখানে। যে ভাইয়া এখানে উৎকেন্দ্রিকতা জিনিসটা বুঝলাম না। তাহলে এটা বোঝানোর জন্য তোমাকে আমি একটু বলবো যে এখানে দেখো বাংলা একটা কথা শেষে তয়াকার তা আছে, তার মানে তয়াকার ধা। আমরা একটা ফিজিক্সের মধ্যে এরকম পড়ছি স্থিতিস্থাপকতা, তার মানে ওখানে কি? স্থিতিস্থাপকতা মানে পদার্থের একটা মানে স্থির থাকার যে একটা ধর্ম, ওটা কি বলে বলতো? স্থিতিস্থাপকতা। তারপরে বলতো ভঙ্গুরতা। ভঙ্গুরতা মানে কি? ওই পদার্থটা ভেঙে যায় সহজে, ওটা হলো তার ভঙ্গুরতা, একটা ধর্ম হইতে পারে। তারপরে বলি নমনীয়তা, মানে ওইটা যেমন একটা নরম, এটা হলো নমনীয়তা। তার মানে দেখো যতগুলো কথার শেষে তয়াকার থা আছে ততগুলো কথা দ্বারা কি বোঝায় বলতো? ধর্ম বোঝাচ্ছে। যেমন ভঙ্গুরতা, নমনীয়তা, তাই না? তারপরে স্থিতিস্থাপকতা, তার মানে সবগুলাই কি বোঝায় বলো? পদার্থের একটা ধর্ম বোঝাচ্ছে। তাহলে এখানে উৎকেন্দ্রিকতা মানে কি? এখানে উৎকেন্দ্রিকতা মানে হচ্ছে এই যে সঞ্চার পথটা হবে, এই সঞ্চার পথটা এটা কি মানে এরকম গোল হয়ে যাবে, ব্যান্ড হয়ে যাবে, নাকি অনেক বেশি ছড়ায় পড়বে? এটা সাধারণত নির্ভর করবে ই এর মানের উপর। আমি আবার বলতেছি, এখানে যে সঞ্চার পথটা হবে এই বিন্দুর, এটা কিভাবে চলতে পারে বলতো? বিভিন্ন এভাবে চলতে পারে, এভাবে চলবে, ওইভাবে চলবে, যাই হোক যেভাবে চলে, এটা নির্ভর করবে যে এই ই এর মান, ই এর মানের সাথে সাথে এটা কতটুকু মানে গোল হয়ে যাবে নাকি এরকম ছড়ায় পড়বে। এটা কার উপর নির্ভর করবে বলতো? উৎকেন্দ্রিকতার উপর নির্ভর করবে। আমি আশা করছি যে উৎকেন্দ্রিকতাটা তোমরা বুঝছো। উৎকেন্দ্রিকতা হচ্ছে একটা ধর্ম, কনিক্সের একটা ধর্ম নির্ধারণ করবে, সেটা কি গোল হয়ে যাবে সঞ্চার পথটা নাকি ছড়ায় যাবে অনেক বেশি, এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করব। ওকে, আমরা ফিরে আসতেছি মূল আলোচনায়। তাহলে পিএল বাই পিএম ইকুয়াল টু ই লিখলাম। আচ্ছা, তাহলে এখন তোমরা আমাকে বলো পিএস মানে কি ভাইয়া বলো? পিএস মানে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে পিএস। দেখো দুই বিন্দুর দূরত্ব। আচ্ছা, এই যে তোমাদেরকে একটা নতুন একটা জিনিস চেনাই, খুবই ইম্পর্টেন্ট একটা। এই যে তুমি বিন্দুটা কল্পনা করছিলে না যে এখানে একটা বিন্দু আছে, একটা বিন্দু হতে দূরত্ব, একটা রেখার দূরত্ব কি মানে সর্বদা কনস্ট্যান্ট। এই যে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা
এই যে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম আমরা বলবো উপকেন্দ্র, উপকেন্দ্র অথবা ফোকাস। এই যে আমি একটা জিনিস তোমাকে চিনাই বললাম যে উপকেন্দ্র বা ফোকাস। এখন কথা হচ্ছে যে ভাইয়া উপকেন্দ্র জিনিস থেকে এটা তো বুঝি না, উপকেন্দ্র আবার কি? তোমরা জানো যে এরকম যদি আমি একটা সার্কেল আঁকাই, তো সার্কেলের একটা কি আছে বলতো? কেন্দ্র আছে। বাট এটা কিন্তু কেন্দ্র না, এটাকে আমি বললাম উপকেন্দ্র। তাহলে এটা একটু বলি, যেমন এটা কেন্দ্র না, কেন্দ্রের মতো হবে উপকেন্দ্র। যেমন তোমরা জানো যে জেলার সদৃশ, আমরা বাংলা দ্বিতীয় পত্রে পড়ে আসছি ছোটবেলায়। জেলার সদৃশ কি বলতো? উপজেলা। শহরের সদৃশ কি বলতো? উপশহর। মানে শহর না, শহরের মতো। তাহলে এখানে বলবো যে এটা হচ্ছে তোমার এসটা হচ্ছে উপকেন্দ্র বা কি বলতো? ফোকাস। মানে এটা কেন্দ্র না, কেন্দ্রের মতো। কথা বুঝো নাই? মানে শহরের সদৃশ উপশহর। তারপরে কি বলছিলাম বলতো? জেলার সদৃশ উপজেলা। তার মানে জেলা কি উপজেলা, জেলা কি এক না? ওই উপজেলাটা হচ্ছে জেলার মতোই অনেকটা। তাহলে এখানে উপকেন্দ্র মানে হচ্ছে কেন্দ্রের মতোই। আশা করছি উপকেন্দ্রটা বুঝছো। তাহলে উপকেন্দ্রটা করে ফেললাম। তাহলে দেখো, এই যে তুমি একটা রেখা কল্পনা করছিলা, ওই রেখাটাকে বলা হয় দ্বিঘাত রেখা অথবা নিয়ামক রেখা। তাহলে এই রেখাটাকে আমি নাম দিব, এই রেখাটা হচ্ছে তোমার দ্বিঘাত রেখা অথবা কি রেখা বলতো? নিয়ামক রেখা। উপরে লিখি, এই রেখাটার নাম হচ্ছে দ্বিঘাত রেখা, দ্বিঘাত অথবা নিয়ামক রেখা, নিয়ামক রেখা। দেখো ভাই, আমি দুটা জিনিস কিন্তু পড়ায় ফেলছি। যে একটা হলো তোমার উপকেন্দ্রটা তোমরা চিনছো, একটা বিন্দু হতে যে দূরত্বটা নিতে ওই বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র বা ফোকাস। এবং একটা রেখা যা আমাদের ছিল, ওই রেখাটাকে আমরা বলবো দ্বিঘাত রেখা অথবা কি রেখা বলতো? নিয়ামক রেখা। ওকে, এটা হলো দ্বিঘাত রেখা অথবা নিয়ামক রেখা, এটা হলো উপকেন্দ্র। তোমরা পড়ে ফেলছো। তাহলে তোমরা এখন আমাকে বলো পিএস মানে কি? এই দুই বিন্দুর দূরত্ব, তাই না? তাহলে দুই বিন্দুর দূরত্ব আর নিচে কি আছে বলতো? পিএম। পিএম মানে এতটুকু দূরত্ব। আচ্ছা, এটার পরের লাইন আমরা কি লিখতে পারি? তো আমাকে বলো তো। লিখতে পারি যে পিএস ইকুয়াল টু হচ্ছে ই ইনটু পিএম, বলা যায় কিনা বলো? যে পিএস ইকুয়াল টু হচ্ছে ই ইনটু পিএম। আচ্ছা, এখন কথা হলো যে ভাইয়া এখানে পিএসটা কি? পিএসটা হচ্ছে দুই বিন্দুর দূরত্ব। দুই বিন্দুর দূরত্ব বের করার সূত্র কি বলতো? রুট ওভার ভুল দ্বয়ের অন্তর স্কয়ার কোটি দ্বয়ের অন্তর স্কয়ার। আচ্ছা, তাহলে দেখো তো, এখানে যখন তুমি একটা বিন্দু এস উপকেন্দ্র অথবা ফোকাস ধরছিলা, এখানে নিশ্চয়ই এটার একটা স্থানাঙ্ক আছে, আছে না বলো তো? তাহলে এই স্থানাঙ্কটাকে আমি ধরে নিলাম আলফা কমা বিটা, ধরে নিলাম স্থানাঙ্কটা। তাহলে এখন বলো দুই বিন্দুর দূরত্ব বের করতে পারবা? হ্যাঁ, বের করো তাহলে। রুট ওভার ভুল দ্বয়ের অন্তর স্কয়ার যোগ হচ্ছে কোটি দ্বয়ের অন্তর স্কয়ার, দ্যাট মিন্স ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ই ইনটু পিএম, তাই না? তাহলে এখন তোমরা আমাকে বলো পিএম যে লিখলাম, এই যে পিএম, এটা কি? এটা হচ্ছে একটা বিন্দু হতে একটা রেখার কি বলতো? দূরত্ব। দেখো, একটা বিন্দু হতে একটা রেখার দূরত্ব। একটা বিন্দু হতে একটা রেখার দূরত্ব বের করার সূত্রটা কি ছিল বলতো? একটু মনে করে দেই। এখানে একটা বিন্দু আমি মনে করে নিলাম x1 y1, x1 y1। এখানে একটা রেখা ছিল মনে করো আমাদের ax প্লাস এর by প্লাস এর c ইকুয়াল টু হচ্ছে 0। দেখো, এই বিন্দু হতে এই রেখার দূরত্বটা কতটুকু সেটা আমরা নির্ণয় করব। তোমরা দেখতেছো দূরত্বটা হলো এতটুকু। এটা সূত্রের মাধ্যমে নির্ণয় করলে হয় মডুলাস অফ ax1 প্লাস এর by1 প্লাস এর c। নিচে কি হবে বলতো? দেখো, x1 y1 হতে এই রেখার দূরত্ব, এই রেখার নাম দিলাম আমি ax প্লাস এর by প্লাস এর c। তাহলে এখানে লিখতে পারি ax1 প্লাস এর by1 প্লাস এর c, নিচে হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। আশা করি যে তোমরা এই সূত্রটা বলো নাই। তাহলে তোমরা আমাকে বলো, এই রেখার একটা সমীকরণ দেওয়া থাকলে দেন আমরা এই দূরত্বটা নির্ণয় করতে পারবো। তাহলে এই রেখা যেহেতু আমি বলছি দ্বিঘাত অথবা নিয়ামক রেখা, রেখাটার একটা নাম দাও তোমরা। রেখাটার নাম দিলাম আমি lx প্লাস my প্লাস এর c ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা হলো আমার কি রেখা বলো? দ্বিঘাত রেখা। তাহলে আমি বলতে পারি যে রুট ওভার ভুল দ্বয়ের অন্তর স্কয়ার কোটি দ্বয়ের অন্তর স্কয়ার ইজ ইকুয়াল টু ই ইনটু মডুলাস অফ কি লেখা যায় এখানে বলো তো? এই যে x1 বিন্দু হতে এই রেখার দূরত্ব, এই রেখাটা দেওয়া আছে এখানে। তাহলে x1 তার মানে l ইনটু x মানে lx লিখতে পারি, প্লাস m ইনটু y, দ্যাট মিন্স my লিখতে পারি। তারপর হচ্ছে প্লাস এর c, নিচে কি বলতো? নিচে হচ্ছে রুট ওভার
এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। দেখো এই পর্ব তোমরা বুঝো কিনা বলো। জাস্ট এই বিন্দু হতে এই রেখার দূরত্ব আমাদের এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এল সি, নিচে কি বলো রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এই যে একটা জিনিস পাইলাম এটাকে বলা হয় কোনিক্স এর সাধারণ সমীকরণ। এটাকে বলা হয় কোনিক্স এর সাধারণ সমীকরণ। কোনিক্স এর সাধারণ সমীকরণ। সাধারণ সমীকরণ সমীকরণ তাহলে দেখো এটাকে বলা হয় কোনিক্স এর সাধারণ একবারে বেসিক সমীকরণ, যে একটা বিন্দু হতে দূরত্ব একটা রেখার দূরত্বের অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই যে আমি একটা ইকুয়েশন পাইলাম, তোমরা এটাকে আরো সিম্পলিফাই করতে পারো, আমি এভাবে রাখলাম, কোনো দরকার নাই। তাহলে এখান থেকে আমি বলতে পারি এটাকে বলবো আমরা কোনিক্স এর সাধারণ সমীকরণ। আমি কিন্তু বলি না এটা পরাবৃত্তের সাধারণ সমীকরণ, আমি কিন্তু বলি না এটা উপবৃত্তের সাধারণ সমীকরণ, আমি বলছি এটা একটা কোনিক্স এর সাধারণ সমীকরণ। কোনিক্স মানে এখানে কি আসবে বলতো, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত সবগুলো আসবে। তাহলে এটাকে আমরা বলবো কোনিক্স এর একদম সাধারণ একটা ইকুয়েশন বা বেসিক একটা ইকুয়েশন। ওকে, তাহলে দেখো এখানে এই জিনিসটা একটু দেখো যে আমরা একটা কোনিক্স এর বেসিক ইকুয়েশন বা সাধারণ সমীকরণ পাইছিলাম। এখানে আমাদের কোনিক্স এর ডেফিনিশন ছিল যে উপকেন্দ্র হতে দূরত্ব এবং দ্বিঘাত হতে দূরত্বের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, ওটাকে আমরা ই দ্বারা প্রকাশ করছিলাম। দ্যাট মিন্স পিএস বাই পিএম ইকুয়াল টু হচ্ছে ই। তাহলে ওই বিন্দুর সঞ্চার পথটাকে আমরা কি বলবো বলতো, ওই বিন্দু সঞ্চার পথটাকে আমরা কোনিক্স বলবো। ওই কোনিক্স এর যে বেসিক ইকুয়েশনটা এটা হলো এরকম একটা ইকুয়েশন যে x minus alpha whole square যোগ y minus beta whole square equal to e into something, তাই না? তাহলে এখানে দেখো e এর মান এখানে কত হবে, এটা কি 1 2 3 হবে নাকি 4 হবে নাকি 5 হবে? তাহলে আমরা দেখব বিভিন্ন জিনিসের জন্য, বিভিন্ন জিনিস মানে বৃত্ত ছিল, তারপরে কি ছিল বলো, স্ট্রেট লাইন ছিল, তারপরে কি ছিল, পরাবৃত্ত ছিল, উপবৃত্ত ছিল, অধিবৃত্ত ছিল। তাহলে এখন কত গুণ করলে দেখো, তাহলে গুণন হিসাবে আছে না, যে কোনিক্স এর সমীকরণটা দেখো ই আছে গুণন হিসাবে। যদি পরাবৃত্ত হয় তাহলে ই এর মান কত হবে, যদি সার্কেল হয় তাহলে কত হবে, যদি এখানে স্ট্রেট লাইন হয় তাহলে কত হবে, সেটা একটু দেখার বিষয়। তাহলে এখন আমরা ই এর মান নির্ণয় করব। আশা করি তোমরা বেসিক সমীকরণটা বুঝছো। তাহলে এখন আমরা ই এর মানটা একটু নির্ণয় করি। ই এর মানটা নির্ণয় করি, এগুলো মিশে দিলাম, কিন্তু ই এর মান নির্ণয় করব আমরা। এটা কিন্তু অনেকের মনে থাকে না, আমরা কিন্তু দুটা জিনিস অলরেডি পড়ে ফেলছি। দেখো যে এখানে একটা বিন্দু থাকে, নির্দিষ্ট বিন্দু, এটাকে আমরা বলি কি বলতো, এটা স্থানাঙ্ক আমরা আলফা বিটা ধরে নিয়েছি, আর এটাকে বলি আমরা ফোকাস, এটাকে বলি আমরা ফোকাস। আর এখানে যে নির্দিষ্ট রেখাটা থাকে ওইটার রেখাটার নাম দিয়েছি আমরা lx প্লাস my প্লাস c ইকুয়াল টু 0, এবং এই রেখাটার নাম হচ্ছে নিয়ামক রেখা অথবা কি রেখা বলতো, দ্বিঘাত রেখা। দেখো দ্বিঘাত রেখা, নিয়ামক রেখা অথবা দ্বিঘাত রেখা, দুটা জিনিস করে বললাম, একটা হলো ফোকাস অথবা উপকেন্দ্র, আর একটা হচ্ছে নিয়ামক বা দ্বিঘাত। ওকে, আমরা এখন শিখব ই এর মান নির্ণয়। ই এর মান নির্ণয়। ওকে, ই এর মান নির্ণয়ের জন্য আমি এরকম করতে পারি। দেখো মনে করো এরকম একটা সার্কেল আছে, অথবা তোমরা ইয়া বলতে পারো, কি বলে এটাকে, ফুটবল বলতে পারো। ফুটবল এরকম একটা গোল জিনিস আছে, এটাকে আমরা ফুটবল মনে করলাম। তাহলে নিশ্চয়ই এখানে একটা জিনিস থাকবে, ওটাকে আমরা মনে করলাম এফ উপকেন্দ্র। এটা আমরা আলফা বিটা দিতে পারি, অথবা না দিলেও সমস্যা হয়। এইখানে একটা পয়েন্ট থাকবে, তাই না? এটা একটা সাধারণ বিন্দু, এটা পি এক্স আমরা জানি। দেখো এটা একটা উপকেন্দ্র, এখানে এস আছে, এখানে পি একটা বিন্দু ধরে নিলাম, সাধারণ বিন্দু, কারণ এখানে অসংখ্য বিন্দু আছে, আমি একটা বিন্দু ধরে নিলাম। তাহলে এখন এইখান থেকে এই দূরত্বটা কি বলতে পারি বলতো, পিএস বলতে পারি। তাহলে এখন পিএমটা কোথায়, তাহলে এখানে একটা দ্বিঘাত রেখা আঁকতে হবে। সার্কেলের ক্ষেত্রে বা বৃত্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে নিয়ামক রেখাটা আমাদের, আমি আবার বলতেছি, বৃত্তের ক্ষেত্রে অথবা সার্কেলের ক্ষেত্রে নিয়ামক রেখাটা গণিতবিদরা দেখছে যে অসীমে অবস্থিত। কোথায় বলতো, অসীমে। আচ্ছা, নিয়ামক রেখা যদি অনেক দূরে বা অসীমে অবস্থিত হয়,
দ্বিঘাত রেখাটা যদি অনেক দূরে অবস্থিত হয় তাহলে PM যে দূরত্বটা আছে ওই দূরত্বটা কি হবে বলতো অসীম দূরত্ব হবে না, কারণ অসীম পর্যন্ত এই পর্যন্ত দূরত্ব, অসীম থেকে এই পর্যন্ত দূরত্ব, তাহলে ওই দূরত্বটা কি হবে অসীম দূরত্ব হবে। তাহলে আমি এখানে আমাদের লজিক ছিল এরকম যে PS বাই PM ইজ ইকুয়াল টু E। তাহলে PS দেখো তো PS এর মান কত হবে বলতো, এই যে PS এর একটা মান হবে, এটার মান 2 3 4 5 6 7 8 9, মানে 8 9 এরকম সামথিং কিছু হতে পারে, তাই না? তাহলে আমি বলতে পারবো এটা একটা সসীম মান। অসীম কি এটা না, কোন একটা সসীম মান। তাহলে আমি লিখবো একটা মান ডিভাইডেড বাই হচ্ছে কি বলতো PM মানে কি অসীম দূরত্ব, অসীম মানে কি আমি ইনফিনিটি বলতে পারি না বলতো, অসীম মানে কি ইনফিনিটি বলা যায় কিনা বলো, ইনফিনিটি বলা যায়। তাহলে কোনো একটা মান ডিভাইড বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু হচ্ছে E, তাহলে E ইকুয়াল টু হচ্ছে তোমার 0। তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো, তোমরা কিন্তু এরকম পড়ছিলে না, তোমরা পড়বা 1 বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমরা 0 পড়ছো, 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু কত পড়ছো বলতো 0 পড়ছো। ইনফিনিটির আসলে চিহ্নটা এরকম ভাবে দিতে হবে, 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন দেখো আসলে এরকম না, এটা হচ্ছে কোন একটা মান বাই ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো এটা কার ক্ষেত্রে বলো তো, এটা হলো বৃত্তের ক্ষেত্রে, এটা বৃত্তের ক্ষেত্রে। তাহলে দেখো বৃত্তের ক্ষেত্রে আমি কি পাইলাম, E এর মানটা হচ্ছে 0। আচ্ছা E এর মান 0 মানে কি, আমি তোমাকে বলছিলাম যে E এর মানের সাথে সাথে এটা গুণ হয়ে যাবে নাকি এরকম ছড়ায় যাবে সেটা নির্ভর করবে। দেখো E এর মান 0, তার মানে এটা ছড়ায় পড়ার প্রবণতা হচ্ছে 0, মানে ছড়ায় মানে এভাবে ছড়ায় পড়া এটা প্রবণতা হচ্ছে 0। তুমি একটু ভিতর দিকে তাকাও তো, এটা কি ছড়ায় পড়ছে নাকি এরকম ব্যান্ড হয়ে গেছে, গোল হয়ে গেছে, দেখো তো এটা গোল হয়ে গেছে নাকি ছড়ায় পড়ছে, না না ছড়ায় পড়ে নাই। তার মানে বৃত্তের ক্ষেত্রে ছড়ায় পড়ার প্রবণতা কত বলতো 0। তাহলে আমি বলবো যখন E ইকুয়াল টু 0 তখন এটা একটা কি বলতো বৃত্ত নির্দেশ করে। অনেক সময় এমসিকিউ এর মধ্যে থাকে যে E ইকুয়াল টু 0 এটা কি নির্দেশ করে, E ইকুয়াল টু 0 হলে এটা কি নির্দেশ করে বলতো বৃত্ত নির্দেশ করে। ওকে, তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রে E ইকুয়াল টু 0 বললাম। তাহলে এখন দেখো এটাকে বলছিলাম যে একটা ফুটবল কল্পনা করো। আচ্ছা যদি এটা একটা ফুটবল হয়, হ্যাঁ যদি এটা একটা ফুটবল হয় তাহলে দেখো তো এখন কি করতে পারি, ধরো হাওয়া কিছু কম আছে, হ্যাঁ এটাকে হাওয়া একটু কমাই দিলাম, তাহলে তুমি যদি এদিকে একটু চাপ দেও তাহলে এটা কি হয়ে যাবে, এটা শেপটা কিরকম হবে বলো তো, এটা শেপটা যদি চাপ দেও তাহলে এরকম হয়ে যাবে না, দেখো তো ভাইয়া এই যে এরকম হয়ে যাবে কিনা বলো তো, যখন তুমি চাপ দিছো তখন এটা একটু দেখো একটু সরে আসছে, দেখো এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা বলো, হ্যাঁ চাপ দিলে এটাকে এরকম হয়ে যাবে। এখন দেখো বিন্দুটা ছিল এখন এইখানে, যখন এটাকে চাপ দিছো তখন এরকম একটা পথ হয়ে গেছে, এইখানে আমি বিন্দুটা কল্পনা করি, এটা মনে করো PX হয় বিন্দু, এটা তখন আর কল্পনা করলাম না, এখানে একটা PX হয় বিন্দু নিলাম। তাহলে দেখো এখান থেকে এই দূরত্ব এটাকে আমি কি বলতে পারি বলতো, এটাকে আমি কি বলতে পারি PS বলতে পারি। এখন তোমরা আমাকে বলো যখন তুমি চাপ দিতেছো, আবার বলতেছি যখন তুমি এটাকে চাপ দিচ্ছ তখন এই পয়েন্টটা আস্তে আস্তে কোথায় যাচ্ছে বলতো, ওই যে অসীমের নিয়ামক রেখা আছে ওটার কাছে যাচ্ছে না বলতো, এই বিন্দুটা যদি তুমি আরো চাপ দাও এটা আরো সরে আসবে না বলো, কাছে যাচ্ছে। তাহলে এখন এটার ক্ষেত্রে দেখো একটু যখন চাপ দিলা কাছে চলে গেছিল, মানে অসীম থেকে নিয়ামক রেখাটা কোথায় আসলো বলতো সসীমে আসলো। আচ্ছা যদি সসীমে আসে তাহলে আমি কি বলতে পারি যে হয়তোবা নিয়ামক রেখাটা এরকম অবস্থানে আসছে, এটা এখানে এটা একটু মিশে দেয়, এটা তো তোমরা বুঝলে, হ্যাঁ বৃত্তের ক্ষেত্রে এটা গেল, তাহলে এটা একটু মিশে দিলাম। এখন নিয়ামক রেখাটা আমি একটু এটার ক্ষেত্রে আঁকাবো, দেখো যখন চাপ দিছো তখন নিয়ামক রেখাটা আগে ছিল অসীমে, এখন পরে করলাম আমি সসীমে আসলো, সসীমে মানে হচ্ছে একটা জানা মান, হ্যাঁ এটার মান যাই হোক একটা কিছু হবে, সসীমে আসলো। তাহলে এইখানে আসতে হলো আমার এমটা, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা কি বলতে পারি বলতো PM বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমি কি লিখবো PS বাই হচ্ছে PM ইজ ইকুয়াল টু হচ্ছে E। দেখো ভাইয়া যখন আমি চাপ দিলাম এই পয়েন্টটা সরে আস্তে আস্তে এটা কাছে চলে আসতেছে, তাহলে আমি মনে করলাম এখন PM যে দূরত্বটা আগে ছিল অসীম এখন একটু কমে সসীমে আসলো। তাহলে আমি বলতে পারি, তুমি একটু লক্ষ্য করে দেখো তো সসীমে আসলো মানে এরকম না যে এটার চেয়ে ছোট হয়ে গেল, আমি দেখো এখানে একটু লক্ষ্য করে দেখো PS টা কিন্তু ছোট আর PM টা কি বলতো অনেক বড়। তাহলে আমি বলতে পারি যে
এইটার মান হচ্ছে তোমার ছোট, আর পিএম এর মান কি বলতো বড়। পিএম এর মান হচ্ছে বড় ইকুয়াল টু ই। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, কোনো একটা ছোট মানকে বড় মান দ্বারা ভাগ করলে ই এর মানটা কত আসবে? দেখো একটা এক্সাম্পল দেই, 1/2 এটাকে ভাগ করো, আবার 2/3 এটাকে ভাগ করো, আবার 4/5 এটাকে ভাগ করো। দেখো তো কোনো একটা ছোট মান বাই বড় মান, ছোট মান বাই বড় মান, ছোট মান বাই বড় মান, সব ক্ষেত্রে তুমি দেখবা এটার মানটা 1 এর চেয়ে কি আসতেছে বলো, কম আসতেছে। তাহলে আমি বলবো এটার ক্ষেত্রে ই ইজ লেস দেন কত বলো তো 1। ই ইজ লেস দেন 1 মানে ই এর মানটা 1 এর চেয়ে কম। যখন ই এর মানটা 1 এর চেয়ে কম হবে তখন এটাকে বলবো আমরা কি বলবো বলতো, উপবৃত্ত। উপবৃত্ত। ওকে, এটা এমসিকিউ এর মধ্যে থাকে যে ই এর মান 1 এর চেয়ে কম হলে এটা কি নির্দেশ করে। দেখো ই এর মান 1 এর চেয়ে কম হলে এটা কি নির্দেশ করে বলতো, এটা একটা উপবৃত্ত নির্দেশ করে। মানে বুঝো নাই? দেখো কোনো একটা বড় মানকে যদি ছোট মানকে যদি বড় মান দ্বারা ভাগ করো, এটার মান 1 এর চেয়ে কি আসবে, ছোট আসবে। তাহলে ই এর মান 1 এর চেয়ে ছোট আসলে এটা কি বলবো বলতো, উপবৃত্ত। ওই যে বলছিলাম উপ মানে ক্ষুদ্র, তার মানে দেখো ক্ষুদ্র মানে কি, একের চেয়ে কম, আমরা মনে রাখবো এটা। তাহলে এটা ই এর মান 1 এর চেয়ে কিছু কম আসলে এটা কি হবে বলো, উপবৃত্ত হবে। ওকে, তাহলে আমার উপবৃত্ত হয়ে গেল। এটাকে আমি মিশে দিব, আবার মিশে দিলাম, এটাকে মিশে দিলাম। এখন এই রেখাটাকে তুমি আরো চাপ, মানে এই জিনিসটাকে তুমি আরো চাপ দাও, তাহলে আরো চাপ দিলে কি হবে বলতো, এটা আরো চ্যাপ্টা হয়ে যাবে। তাহলে যদি আরো চ্যাপ্টা হয়ে যায় দেখো তো এরকম হয়ে যাবে না বলতো, এখান থেকে এই যে এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল না। আমি এতটা না দিই, এইখানে একটু দিই তাহলে তোমরা বুঝবা। এই যে এরকম হয়ে গেল, যখন আমরা চাপ দিলাম, দেখো যখন আমরা চাপ দিলাম এটাকে আরো এটা ছড়া ইয়া হয়ে গেল, হ্যাঁ কাছে চলে গেল নিয়ামকারী। তাহলে এখন দেখো বিন্দুটা আমি মনে করলাম এখন এই জায়গায় বিন্দু আছে আমাদের, এটা হলো পি এক্স কমা ওয়াই। তাহলে এইখান থেকে এই দূরত্বটাকে আমরা বলতে পারি পি এস। আর তাহলে দেখো তো কি হবে, এই রেখাটা কি করতেছে বলতো, আস্তে আস্তে এটা নিয়ামকের কাছে চলে আসছে। তাহলে এরকম হবে তোমার নিয়ামক রেখা, এইখান থেকে এই দূরত্ব। তাহলে এখন দেখা যাচ্ছে এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে পরীক্ষিত হয়ে গেল, ঠিক আছে। এইখানে আমি এম নাম দেই, তাহলে এখানে দেখা যাচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার পি এম, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পি এস। যখন তুমি চাপ দিলা দিতে দিতে কোনো এক সময় এই পি এস আর হচ্ছে পি এম ইজ ইকুয়াল টু হচ্ছে ই, এটা আমরা জানি পি এস আর পি এম সমান। দেখো কোনো এক সময় পি এস ইকুয়াল টু পি এম হতে পারে কিনা বলো। একবার বলছি আমি যে পি এমটা অনেক বড়, তারপরে যখন আরো চাপ দিলা দেখো তো কোনো এক সময় পি এস আর পি এম কি সমান হতে পারে না ভাই? অবশ্যই সমান হতে পারে। যদি সমান হয় তাহলে কি হবে বলতো, ই ইজ ইকুয়াল টু 1 হবে কিনা বলো। যখন ই ইজ ইকুয়াল টু 1 তখন এটাকে আমরা বলবো পরাবৃত্ত। কি বলবো বলতো, পরাবৃত্ত, বা ইংরেজিতে বলবো প্যারাবোলা, হ্যাঁ। আর ওটাকে বলছি উপবৃত্ত বা ইলিপস বলবো, হ্যাঁ। ওকে, তাহলে আমরা ই ইকুয়াল টু 1 যখন, তখন এটা কি বলো, পরাবৃত্ত। মনে থাকবে তো, পরাবৃত্ত। দেখো এটাকে যখন তুমি চাপ দিছো, আগে ছিল পি এমটা অনেক বড়, এখন এটাকে আস্তে আস্তে কাছে যাইতেছে। তাহলে কোনো এক সময় এই দূরত্ব আর এই দূরত্ব যদি সমান হয় তখন এটা কত আসবে বলতো, 1 আসবে। যখন 1 আসবে তখন এটা পরাবৃত্ত, মুখস্থ করে নিতে হবে। পরাবৃত্তের ক্ষেত্রে ই ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমরা পরাবৃত্তটাও দেখলাম। এখন এটাকে আরো চাপ দেব, ঠিক আছে। আরো চাপ দিলে কি হবে বলতো, আরো চাপ দিলে এই রেখাটা কি আরো এটার কাছে চলে আসবে, তাই না। তাহলে তুমি আরো চাপ দাও, এটাকে আমি মিশে দিলাম। এখন এই জিনিসটা মিশে দিলেই হবে। এটাকে আমি বলছি তুমি আরো চাপ দেবে, তাহলে আরো চাপ দিলে কিরকম হবে বলতো, এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। দেখো আরো কাছে চলে আসছে। আমি এটাকে একটু উপরে দেই, তাহলে এইখানে আমি মনে করলাম এটা হলো পি এক্স ওয়াই, তাই না। এইখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব। এইবার বলো কাহিনী কি হয়েছে। এইবার দেখো পি এমটা ছোট হয়ে গেছে, পি এসটা বড় হয়ে গেছে। আসলে এরকমই হওয়া উচিত। যখন তুমি কম চাপ দিছিলা তখন পি এমটা স্বাভাবিকভাবে বড় থাকবে। যখন তুমি আরো চাপ দিলা তাহলে কোনো এক সময় সমান হবে। যখন তুমি আরো চাপ দিলা তখন কোনো এক সময় কি হবে বলো তো, এটা ছোট হয়ে যাওয়ার কথা না। এটা যত কাছে যাচ্ছে এটা ছোট হয়ে যাওয়ার কথা। দেখো যখনই তুমি চাপ দিচ্ছো এই পয়েন্টটা কাছে চলে যাচ্ছে, তাহলে এই দূরত্বটা কমে যাওয়ার কথা না, সেটাই হচ্ছে। দেখো তাহলে এখানে বলবো এগেন পি এস বাই হচ্ছে পি এম ইজ ইকুয়াল টু ই। তাহলে এখানে কার মানটা বড় কার মানটা ছোট বলো তো, পি এম এর মানটা ছোট, পি এস এর মানটা বড়। তাহলে আমি লিখলাম বড়
ডিভাইড বাই ছোট ইজ ইকুয়াল টু হচ্ছে ই। তাহলে এখান থেকে বলতে পারি কি বলতে পারি বলতো, কোনো একটা বড় মানকে যখন ছোট মান দ্বারা ভাগ করবা, একটু আগে আসছিল ছোট মানকে বড় মান দ্বারা ভাগ করলে কি আসছিল বলো, ওয়ানের চেয়ে কম আসছিল। তাহলে এটার ক্ষেত্রে কি আসবে বলো, ওয়ানের চেয়ে বেশি আসবে। তাহলে ই ইজ গ্রেটার দেন হচ্ছে ওয়ান, অর্থাৎ যখন ই ইজ গ্রেটার দেন ওয়ান তখন এটাকে বলবো আমরা অধিবৃত্ত। অধিবৃত্ত কি বলবো আমরা, এটা বলো অধিবৃত্ত বলবো। তাহলে আমরা যখন ই ইজ গ্রেটার দেন ওয়ান, ই এর মানটা ওয়ানের চেয়ে বড় হবে, তখন এটাকে হবে অধিবৃত্ত। অধি মানে তো তোমরা বড় বুঝো নাকি। এখন এটাকে আরো চাপ দাও, এখন কত হচ্ছে আর কত চাপ দিবেন। এখন এটাকে এরকম এক পজিশনে তুমি নিয়ে যাবা, চাপ দিতে দিতে এক সময় এটা কি করবে বলতো, ঠাস করে ফুটে যাবে। এটা যদি ফুটে যায় তাহলে এটা কি হবে বলতো, এই পয়েন্টটা আছে এটা কি হয়ে যাবে, এরকম একটা কি এরকম একটা এর মতো হয়ে যাবে না বলতো। দ্যাট মিন্স আমি বলতে পারি যে যদি এটাকে আরো চাপ দেও তাহলে এই পয়েন্টটা কোনো এক সময় এটা আর এখানে থাকবে না, কোথায় চলে যাবে বলতো, এটা চলে যাবে এইখানে। দেখো যদি এটা এখানে চলে আসে তাহলে দেখো এখানে আমি বলতে পারি এটা যদি এইখানে চলে আসে, চাপ দেওয়ার পরে এটা যদি এখানে আসে পি এক্স ওয়াইটা এখানে চলে আসলো, তাহলে তোমরা আমাকে বলো এইখান থেকে এই দূরত্ব, এখন এটার নাম কি বলতো, পি এস। তাহলে দেখো ওই দূরত্বের নাম হচ্ছে তোমার পি এস বাই পি এম ইজ ইকুয়াল টু ই। এখানে পি এফ এর মানটা দেখো তো, এখান থেকে এই পর্যন্ত আমি লিখলাম এটা কোনো একটা মান। মানে কি, এটার মান হয়তো বা 40, 50, 60 যা হয় হোক। এখন তোমরা আমাকে বলো পি এম এর দূরত্ব কত, পি যেখানে এম তো সেইখানেই, তাই না। তাহলে এখানে পি এম এর কোনো দূরত্ব আছে, অবভিয়াসলি নাই। তাহলে আমি বলবো এটার মান মানে এটার দূরত্বটা হচ্ছে 0। তাহলে কোনো একটা মান বাই 0 ইকুয়াল টু ই। তাহলে ই ইকুয়াল টু কি হবে বলতো, ইনফিনিটি। এখন কথা হচ্ছে যে ভাই ইনফিনিটি কেন, 1/0 ইকুয়াল টু তোমরা কি জানো দেখো তো, এটা কি জানো, 1/0 ইজ ইকুয়াল টু কি তোমরা ইনফিনিটি জানো না বলো তো, ইনফিনিটি। এটা আসলে কোনো একটা মান বাই 0 মানে ইনফিনিটি। যখন ইজ ইকুয়াল টু ইনফিনিটি তখন এটা এরকম একটা জিনিস, এটাকে তোমরা কি বলো বলো তো, স্ট্রেট লাইন বলো। কথা বলে না, এটাকে স্ট্রেট লাইন বলো না, তোমরা স্ট্রেট লাইন করে আসছো না, যে স্ট্রেট লাইনটা এরকম হয়, এরকম হয়, মানে এরকম বাঁকা চাকা কিছু হয় না, তাই না। তাহলে যখন ই ইজ ইকুয়াল টু ইনফিনিটি তখন এটাকে বলবো আমি সরল রেখা। সরল রেখা, এই তো আমার টোটাল জিনিস চলে আসলো। বৃত্তের ক্ষেত্রে আমরা বললাম ই ইকুয়াল টু 0 মানে ছড়ায় পড়বে না, একটু ও ভুল হয়ে যাবে। তারপরে বললাম ই এর মানটা হচ্ছে 1 এর চেয়ে ছোট তখন এটা উপবৃত্ত, ই এর মানটা 1 এর চেয়ে বড় তখন এটা অধিবৃত্ত, ই এর মানটা ইনফিনিটি তখন এটা হলো স্ট্রেট লাইন। আমরা যেগুলো পড়ছিলাম সব জিনিস এখানে চলে আসলে, আশা করি তাহলে এগুলো বুঝছো। ই এর মানগুলা এগুলো কিন্তু এমসিকিউ এর মধ্যে থাকবে, যে ই ইকুয়াল টু ইনফিনিটি হলে এটা কি নির্দেশ করে। 1 নম্বরে আমি লিখলাম সরল রেখা, কি লেখা বলতো, সরল রেখা। 2 নম্বরে লিখলাম উপবৃত্ত, 3 নম্বরে অধিবৃত্ত, 4 নম্বরে লিখলাম কি বলতো অন্য একটা কিছু অপশন দিলাম। তাহলে কিন্তু এটা কি বোঝাবে বলো, সরল রেখা বোঝাবে। আশা করি ই এর মানগুলো তোমরা বুঝছো। আমরা একটু দেখি যা যা করছিলাম। বৃত্তের ক্ষেত্রে ই ইকুয়াল টু 0, উপবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা 1 এর চেয়ে কম, অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা 1 এর চেয়ে বেশি, পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা 1 এর সমান, এবং সরল রেখার ক্ষেত্রে ই এর মানটা হচ্ছে ইনফিনিটি, তাই না। ই এর মানটা হচ্ছে ইনফিনিটি। তাহলে এগুলা কিন্তু আমার এমসিকিউ এর জন্য লাগবে, যে ই ইকুয়াল টু 0 বৃত্ত, ই এর মানটা 1 এর চেয়ে কম উপবৃত্ত, ই এর মানটা 1 এর চেয়ে বেশি হলো কি বলতো, অধিবৃত্ত, এবং ই এর মানটা তোমার কত বলতো, ই এর সমান হলো পরাবৃত্ত। ই এর মানটা যখন ইনফিনিটি তখন কি হবে বলতো, যখন ইনফিনিটি তখন হবে সরল রেখা। ওকে, আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে এটা নিয়ে মূল আলোচনার বিষয় ই ইকুয়াল টু 1 মানে পরাবৃত্ত নিয়ে। আমরা আগে পরাবৃত্ত করব, তারপরে উপবৃত্ত, দেন আমরা ওইটা পড়বো, হ্যাঁ অধিবৃত্ত যেটা হাইপারবোলা আছে ওইটা পড়বো। আজকে হচ্ছে আমাদের পরাবৃত্তটা আমরা একটু পড়বো। তাহলে এগুলো মিশে দেই। আমরা একটু পরাবৃত্তটা পড়ি। পরাবৃত্ত ইংরেজিতে তুমি বলো তাহলে এটাকে বলবা ইংরেজিতে প্যারাবোলা। ওকে, পরাবৃত্ত বা প্যারাবোলা।
তাহলে পরাবৃত্ত বা প্যারাবোলা এটা বেসিক কনসেপ্ট হচ্ছে ই ইকুয়াল টু কত বলতো 1, ইজ ইকুয়াল টু 1 মানে কি পিএস ইকুয়াল টু হচ্ছে পিএম, কি বলতো পিএস ইকুয়াল টু হচ্ছে পিএম। আবার বলতেছি পিএস ইকুয়াল টু কি বলো পিএম, অর্থাৎ দুটাই কি বলো সমান। তাহলে আমি এরকম করছিলাম যে পিএস বাই পিএম ইজ ইকুয়াল টু হচ্ছে ই, তাহলে এখানে কত হবে বলতো পিএস ইকুয়াল টু ই ইন্টু পিএম। যখন তুমি ই এর মান 1 বসাবো তখন এটা কি আসবে বলতো পিএস আর পিএম সমান আসবে। তাহলে আমরা এখানে লিখলাম যে পিএস ইকুয়াল টু হচ্ছে পিএম। ওকে, তাহলে এখানে একটু দেখি পিএস ইকুয়াল টু পিএম মানে কি। এসটা ছিল আমার ফোকাস, মনে আছে তোমাদের? পিটা ছিল আমার সাধারণ বিন্দু, এমটা ছিল দ্বিঘাতের উপরে একটা বিন্দু থেকে দূরত্ব। তাহলে আমি একটু আঁকার চেষ্টা করি যে দেখো পিএস ইকুয়াল টু কি বলতো পিএম। তাহলে এখানে একটু আঁকার চেষ্টা করি। এটা মনে করো আমার এই বিন্দুটা, এটা হলো ফোকাস, যার স্থানাঙ্ক হচ্ছে আলফা আর হচ্ছে বিটা। ওকে, তাহলে এইখানে একটা রেখা আছে, মনে করো এটার নাম হচ্ছে কি রেখা বলতো নিয়ামক রেখা বা দ্বিঘাক্ষ রেখা, দ্বিঘাক্ষ রেখা অথবা নিয়ামক রেখা। সমীকরণটা হচ্ছে LX প্লাস MY প্লাস MC ইকুয়াল টু 0, দ্বিঘাক্ষ রেখার সমীকরণ। তাহলে এইখানে একটা বিন্দু কল্পনা করো তোমরা, এখানে একটা বিন্দু কল্পনা করলাম। হ্যাঁ, মনে করো এটা S একটা পয়েন্ট আছে, S তো মনে করলাম এটা P একটা বিন্দু মনে করলাম যে P এখানে একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x, y, তাই না? আচ্ছা, আমরা এখানে একটা এটা নাম না দিয়া আমরা এরকম মনে করে নিলাম যে এটা একটা P বিন্দু আছে, মনে মনে ধরে নিলাম এটা স্থানাঙ্ক হচ্ছে P x হয়। ওকে, তাহলে এখানে দেখো তো কি হবে, এই দূরত্ব এটা যদি m হয়, এটা যদি p হয়, তাহলে আমরা কি লিখতে পারি বলতো যে ps আর হচ্ছে pm পরস্পর সমান। দেখো এটা আর এটা, এখানে আরেকটা পয়েন্ট কল্পনা করো তোমরা, এখানে একটা পয়েন্ট কল্পনা করো। তাহলে এইখান থেকে এই দূরত্ব কি বলতো pm, আর এখান থেকে এই দূরত্ব কি বলতো ps। ওকে, এখানে আরেকটা পয়েন্ট তোমরা কল্পনা করো। হ্যাঁ, তাহলে এখান থেকে এই দূরত্ব কি হবে বলতো, এখান থেকে এই দূরত্ব হবে কত হবে বলো pm, আর এখান থেকে এই দূরত্ব তাহলে কি হবে বলতো এটা হবে তোমার বলো কি হবে, এটা হলো pm। একইভাবে যদি তুমি এইখানে একটা বিন্দু কল্পনা করো, এই দূরত্ব হচ্ছে তোমার pm, এটা হলো ps সমান। আবার এইখানে যদি আরেকটা বিন্দু কল্পনা করো তুমি, এখানে আরেকটা বিন্দু কল্পনা করলাম, তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব পরস্পর কি হবে বলো সমান হবে। কারণ আমার পরাবৃত্তের বেসিক কনসেপ্টটাই ছিল যে ps এবং pm পরস্পর সমান হবে। এখন বিন্দুগুলো যদি তুমি একটু যোগ করে দাও, এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, যদি বিন্দুগুলো তুমি একটু যোগ করে দাও তাহলে দেখো তো এরকম একটা শেপ হয়ে যায় কিনা। এই দেখো এটা একটু হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। ওকে, দেখো এরকম একটা শেপ পাবা কিনা বলো। এই যে আমি একটা শেপ পেলাম, এটাকে বলবো আমরা কি বলতো পরাবৃত্ত। অর্থাৎ এই দূরত্ব সমান, এই দূরত্ব সমান, এই দূরত্ব সমান, এইটা আর এটা সমান, এইটা আর এটা সমান। তাহলে এরকম যদি সমান রেখা যদি কোনো একটা বিন্দু এরকম ভাবে সঞ্চারিত হয়, তো এই সঞ্চার পথটাকে আমরা বলবো কি বলতো প্যারাবোলা বলবো, অর্থাৎ PS ইকুয়াল টু PM। তাহলে এখান থেকে দেখো আমাদের প্যারাবোলার চিত্র হয়ে গেছে। কিন্তু এখন তোমাদেরকে আমি পড়াইছিলাম যে এই রেখাটা হচ্ছে দেখো এই রেখাটা, এই বিন্দুটাকে তোমাদের পড়াইছিলাম, এটাকে বলা হয় ফোকাস। কি বলে বলতো ফোকাস বলে বা উপকেন্দ্র বলে। এই রেখাটাকে দ্বিঘাত দুটো জিনিস পড়াইছিলাম। এখন আরেকটা জিনিস আমরা পড়বো, দেখো তো এটা কি, এই যে একটা পরাবৃত্ত আছে, এই পরাবৃত্তের গ্রাফটাকে বা চিত্রটাকে এই একটা রেখা কি করছে বলতো মাঝখান দিয়ে চলে গেছে, আমি বলতে পারি না ছেদ করছে। তাহলে এই যে ছেদ রেখাটাকে, যে এই রেখাটাকে বলবো আমরা পরাবৃত্তের অক্ষরেখা। কি বলবো বলো পরাবৃত্তের অক্ষরেখা বলবো। যে রেখাটা পরাবৃত্তটাকে ছেদ করে চলে যাবে, দেখো পরাবৃত্তটাকে দেখো, এই রেখাটাকে দেখো, এই যে রেখাটা এটা ছেদ করে চলে গেছে। তাহলে যে রেখাটা ছেদ করে চলে গেছে ওটাকে আমরা কি বলবো বলতো অক্ষরেখা বলবো, অথবা অ্যাক্সিস। দেখো এটা অ্যাক্সিস না, তাহলে আমরা বলবো এটাকে অক্ষরেখা বলবো। এটাকে এই রেখাটার নাম হচ্ছে, রেখাটার নাম অক্ষরেখা, আর বৃত্তটার নাম কি ফোকাস। ওকে, এটার নাম হচ্ছে অক্ষরেখা, অক্ষরেখা। এই দেখো তিনটা জিনিস তাহলে আমাদের হইলো, একটা হলো ফোকাস, অক্ষরেখা আর হচ্ছে দ্বিঘাক্ষ। ওকে, এইবার তোমরা আমাকে আরেকটা জিনিস বলবা, যেটা আমি তোমাদের একটু বলি নতুন জিনিস। এটা এই যে অক্ষ এবং পরাবৃত্ত, দেখো অক্ষ এবং পরাবৃত্ত এই পয়েন্টটাতে কি করছে বলতো ছেদ করছে, তাই না? দেখো দেখো
এই পয়েন্টে দেখো অক্ষ আর পরাবৃত্ত কি করছে, ছেদ করছে। তাহলে এটাকে আমরা বলবো শীর্ষবিন্দু বা ভার্টেক্স। আবার বলবো অক্ষ এবং পরাবৃত্ত যে বিন্দুতে ছেদ করবে ওটাকে আমরা কি বলবো বলতো, অক্ষ বা ভার্টেক্স বা শীর্ষবিন্দু বলবো। কি বলবো বলো, ভার্টেক্স বা শীর্ষবিন্দু। তাহলে এটা একটু নাম দিতে আমি, এটার নাম হচ্ছে ভার্টেক্স বা শীর্ষবিন্দু। তোমাদের কিন্তু এই জিনিসগুলো চেনাটা খুবই জরুরি। শীর্ষবিন্দু বা ভার্টেক্স, ইংরেজিতে বলবো ভার্টেক্স। ওকে, এই যে পয়েন্টটা হলো শীর্ষবিন্দু বা ভার্টেক্স বলবো। তাহলে আমরা কয়টা জিনিস পড়লাম, দ্বিকাক্ষ তোমাদেরকে চিনাইলাম, রেখাটা হলো দ্বিকাক্ষ, এই রেখাটা হলো যেটা এক্সিস, এটা হলো অক্ষরেখা, এই পয়েন্টটা এস যেটা আছে সেটা হলো ফোকাস, এবং এইখানে যে একটা পয়েন্ট আছে অক্ষরেখা এবং পরাবৃত্ত যে বিন্দুতে ছেদ করছে ওটাকে আমরা বলবো শীর্ষবিন্দু বা কি বলবো বলো, ভার্টেক্স বলবো, শীর্ষবিন্দু বা ভার্টেক্স। তাহলে এখন এইখান থেকে আমি বলতে পারি পি এস ইকুয়াল টু পি এফ, এই রেখাটা দেওয়া আছে। তাহলে এখানে সমীকরণটা কি দাঁড়ায় বলতো, এখানে সমীকরণটা দাঁড়ায় পি এফ মানে দুই বিন্দুর দূরত্ব, একটা বিন্দু তোমরা ধরে নাও, হ্যাঁ সামথিং একটা বিন্দু ধরে নিলাম পি এক্স ওয়াই। ওকে, যে কোনো জায়গায় ধরলে হবে, এটা ধরলে হবে, এটা ধরলে হবে, এটা ধরলে হবে, এটা ধরলে হবে। তাহলে এখান থেকে বলো পি এফ মানে কি, রুট ওভার ভুজদ্বয়ের অন্তর স্কয়ার, দ্যাট মিন্স এক্স মাইনাস আলফা হোল স্কয়ার যোগ হচ্ছে ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু মডুলাস অফ এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এর সি, নিচে কি বলতো, নিচে হচ্ছে রুট ওভার এল স্কয়ার প্লাস হচ্ছে এম স্কয়ার। এই যে একটা সমীকরণ পাইলা, এটাকে আমরা বলবো পরাবৃত্তের বেসিক সমীকরণ বা পরাবৃত্তের সাধারণ সমীকরণ। পরাবৃত্তের সাধারণ সমীকরণ, সমীকরণ। ওকে, তাহলে আমরা কি বললাম দেখো তো, যে পরাবৃত্তটা কি, পি এস ইকুয়াল টু যদি পি এম হয় ই এর মান তখন 1, দেন এটা পরাবৃত্ত আকার সিস্টেমটাও দেখলাম আমরা। হ্যাঁ, পরাবৃত্ত কিভাবে অঙ্কন করতে হয়, এখান থেকে বিভিন্ন জিনিস চিনলাম, উপকেন্দ্র, ফোকাস, অক্ষ, দ্বিকাক্ষ, তাই না, সবগুলাই চিনে ফেলছি, এবং পরাবৃত্তের সাধারণ সমীকরণটাও আমরা দেখলাম। এখন কথা হচ্ছে ভাইয়া আমাদের বইয়ের মধ্যে তো এত বড় সমীকরণটা লেখা নাই, তাই না, এত বড় সমীকরণটা লেখা নাই। আমাদের বইয়ের মধ্যে লেখা আছে পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 4ax। কি লেখা আছে বলো, y স্কয়ার ইকুয়াল টু 4ax। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা কি এটা মনে রাখবো নাকি এটা মনে রাখবো? আমরা কোনো সময় এটা মনে রাখবো না, কারণ এটা মনে রাখা আমার জন্য অনেক টাফ হয়ে যাবে। কেন? এটা টাফের বিষয়টা একটু দেখো, যদি এটাকে বর্গ করো তাহলে দেখো এখানে কি চলে আসবে, এল স্কয়ার এক্স স্কয়ার মানে সামথিং একটা কিছু। তাহলে এটাকে কি করতে হবে, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, আবার এটাকে এটা দ্বারা গুণ করতে হবে, অনেক লেন্থি একটা হয়ে যাবে। তাহলে ওটা আমরা কখনোই কি করতে পারবো না বলতো, ওটা কখনোই মনে রাখতে পারবো না। তাহলে আমরা এখন এই সমীকরণটা দেখবো, এটাকে বলা হয় পরাবৃত্তের সহজ সমীকরণ। সহজ মানে সরল, মানে মনে রাখার একদম সহজ যে সিস্টেম y স্কয়ার ইকুয়াল টু 4a। তাহলে এখন আমরা দেখবো যে আসলে এই বেসিকটা ব্যবহার করে কিভাবে সহজ সমীকরণটা আনা যায়। তাহলে আমরা একটু সহজ সমীকরণটা দেখি। সহজ সমীকরণ যদি তুমি আনতে চাও, এই সমীকরণটা যদি তুমি আনতে চাও, তাহলে দেখো এখানে একটু কাজ করতে হবে। কাজ হচ্ছে, আচ্ছা তোমরা আমাকে বলো তো, অনেকেই কিন্তু এরকম চিন্তা ভাবনা করছিল, যখন আমি এরকম একটা টান দিছিলাম, এই টানটা যখন দিছিলাম, এই টানটা যখন দিছিলাম, তখনই তোমরা অনেকে মনে করছো ভাই মনে হয় এক অক্ষ আঁকাইতেছে, তাই না? আবার এটা যখন আঁকাইছিলাম খারাপ, ওটা বললো ওয়াই অক্ষ, তাই না? তোমরা তো এরকম মানে বলো আর কি ক্লাসের মধ্যে, যে ভাই যেটা এরকম শুয়ে থাকবে সেটা এক অক্ষ, আর যেটা এরকম খাড়া হয়ে থাকবে সেটা হলো কি বলতো, ওয়াই অক্ষ। মানে শুয়ে থাকলে এক অক্ষ, আর এরকম খাড়া হয়ে থাকলে কি অক্ষ বলতো, ওয়াই অক্ষ। বাট আমি কিন্তু এইখানে তুমি দেখো, আমি এটাকে এক অক্ষ বলি নাই, এটাকে কি অক্ষ বলি নাই বলতো, ওয়াই অক্ষ বলি নাই। কিন্তু আমি কিন্তু কখনোই অক্ষ বলছি, আমি বলছি এই রেখাটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা। কি বলতো, পরাবৃত্তের অক্ষরেখা, এটাকে আমি এক অক্ষ বলি নাই। আবার এটাকে বলছি কি বলতো, ওয়াই অক্ষ বলছি, এটাকে বলছি দ্বিকাক্ষ রেখা। এখন যদি এই ঘটনাটা এরকম হয়, এরকম একটা এক অক্ষ হয়, একটা ওয়াই অক্ষ হয়, তখন কি হবে একটু দেখি আমরা। এটা একটু মিশে দিতে হবে, আমরা মিশে দিলাম, এটা একটু মিশে দিতে হবে। এখন আমরা কি বলতেছি যে একটা ওয়াই এক অক্ষ, একটা ওয়াই অক্ষ যদি হয় তখন কি হবে আসলে, তাহলে একটু আমরা একটু দেখি। ধরো এই হচ্ছে আমার এক অক্ষ, এটা হলো আমার ওয়াই অক্ষ, আমি এটা একটু ইয়া করে দেই, বোল্ড করে দেই, এইটা হলো আমার এক অক্ষ,
এটা হলো আমার x অক্ষ, আর এইখানে এটা হলো আমার y অক্ষ। ওকে, তাহলে এখন তোমরা আমাকে বলো, আমি যদি এখানে একটা কি আঁকাই বলো তো, পরাবৃত্ত আঁকাইতে চেষ্টা করি। ওকে, এরকম একটা জিনিস আঁকাইলাম, তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম কি হবে তখন তোমরা বলো তো, এই বিন্দুটার নাম কি হবে? যেটা দেখো, এটা দেখো, যখন পরাবৃত্তটা আমি এরকম ভাবে আঁকাইছি, এই রেখাটা কি করে গেছে বলতো, ছেদ করে চলে গেছে। দ্যাট মিনস আমি বলতে পারি এটা অক্ষরেখা। কি বলতে পারি বলো? অক্ষরেখা। এটা এক অক্ষ সাথে সাথে হয়ে গেছে, এটা এখন পরাবৃত্তের অক্ষরেখা। তাহলে দেখো, এই বিন্দুটাকে তখন তোমরা কি বলবা? শীর্ষবিন্দু বলবা। এটা স্থানাঙ্কটা কি হবে ভাইয়া বলো তো? এটা স্থানাঙ্ক হবে 0,0। দেখো তোমরা বুঝো কিনা বলো। শীর্ষবিন্দু স্থানাঙ্কটা হবে এই চিত্রের জন্য 0,0। কত বলো তো? 0,0। ওকে, তাহলে এখানে 0,0 হইলো, এইখানে একটা সাধারণ বিন্দু থাকে, তাই না? সাধারণ বিন্দু না, সরি, এখানে একটা আমরা উপকেন্দ্র বা ফোকাস নেই। এটা স্থানাঙ্ক আমাদের ছিল আলফা, হচ্ছে বিটা ছিল। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা কি আলফা বিটা থাকবে যখন x অক্ষ? এটা কখনোই না, কারণ আমরা জানি দুইটা স্থানাঙ্কের ক্ষেত্রে যখন x অক্ষের মধ্যে হয় তখন y এর স্থানাঙ্কটা কত হয়ে যায় বলতো? 0 হয়ে যায়। তোমরা পড়ছো সরল রেখার মধ্যে, আমি এগুলা অনেক পড়াই, কারণ এগুলা বেসিক জিনিস। x অক্ষের মধ্যে y এর মান 0, y অক্ষের মধ্যে x এর মান কি হবে বলতো? 0 হবে। তাহলে আমি এই স্থানাঙ্কটা আমরা কি করতে পারি বলতো? ইন জেনারেল, এইখান থেকে এই পর্যন্ত ইন জেনারেল আমার একটা কমন ডায়লগ ছিল, তাই না? যে ইন জেনারেল এখান থেকে আমরা ইয়া ধরতাম, এখান থেকে আমরা বি ধরতাম। দেখো তোমাদেরকে একটু মনে করাই দিই, যে ইন জেনারেল এটাকে এ ধরতাম, এটাকে কি ধরতাম বলতো? বি ধরতাম। সো আমি যদি এটা এখান থেকে এই পর্যন্ত ইয়া ধরি, কি ধরি বলতো? ইয়া ধরি, তাহলে এটা কি হবে বলতো? 1,0 হবে। দেখো 1,0 হবে। দেখো দেখো দেখো, এখান থেকে বললো কি হবে বলো? 1,0 হবে। তাহলে এখন তোমরা আমাকে বলো, এই যে এখানে আমাদের মানে উপকেন্দ্রটা পাইলাম, সেটা স্থানাঙ্ক হচ্ছে 1,0। তাহলে দ্বিঘাত রেখাটা আছে, তাহলে দ্বিঘাত রেখা দেখো, দ্বিঘাত রেখাটা কি হবে বলতো? সবসময় যদি পরাবৃত্তটা এইদিকে হয়, দ্বিঘাত কোণ দিকে হবে বলতো? তার পিছন সাইড হবে, তার পিছন সাইড হবে। ওকে, এই হলো আমার দ্বিঘাত রেখা। তাহলে তোমরা এখন আমরা বলবো, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ইয়ে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত কি হবে? অবশ্যই ইয়ে হবে। অবশ্যই কি হবে বলতো? ইয়ে হবে। তোমাদের একটু যাদের মনে থাকে না তারা একটু নোট করে নাও। শীর্ষবিন্দু থেকে যতটুকু দূরত্বে, আমি আবার বলতেছি, শীর্ষবিন্দু থেকে যতটুকু দূরত্বে উপকেন্দ্র থাকবে, ঠিক পিছন সাইডে ততটুকু দূরত্বে কি থাকবে বলো? দ্বিঘাত রেখা থাকবে। যতটুকু দূরত্বে উপকেন্দ্র থাকবে, ঠিক সেম দূরত্বে কি থাকবে বলো? দ্বিঘাত রেখা থাকবে। এখন এইখানে একটা পয়েন্ট নাও তোমরা, এখানে একটা পয়েন্ট নিলাম আমি, এটাকে মনে করলাম পি এক্স ওয়াই, একটা বিন্দু মনে করলাম। তাহলে এইখান থেকে এই দূরত্ব আর এইখান থেকে এই দূরত্ব যদি এটা পরাবৃত্ত হয়, তাহলে পরস্পর কি হবে বলতো? সমান হবে। তাহলে এখানে আমি বলতে পারি কি বলতো? এম বলতে পারি। তাহলে আমি লিখলাম যে পি এস ইকুয়াল টু হচ্ছে পি এম। ওকে, পি এক্স মানে কি ভাই বলো? দুই বিন্দু দূরত্ব। তাহলে হবে √x - a হোল স্কয়ার যোগ y - 0 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমরা মডুলাস চিহ্ন দিতে পারি, অথবা মডুলাস উঠায়া দিলে, মানে কেউ মডুলাসটা পছন্দ করে না, তাহলে কি চিহ্ন দিতে হবে বলতো? প্লাস মাইনাস ax1। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন আছে, প্রশ্ন হলো দেখো, এই রেখার সমীকরণটা আমাদের কি ছিল? এই রেখার সমীকরণটা ছিল lx + my + এর c ইজ ইকুয়াল টু 0 ছিল। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই চিত্রের জন্য এই দ্বিঘাত রেখার সমীকরণ কি এটাই হবে? দেখো এখান থেকে এই বন্ধ কিন্তু তাহলে কি এই সমীকরণটা কি এরকম হবে? কখনোই না ভাই। দেখো যখন এই চিত্রের জন্য এটা কোন অক্ষের সমান্তরাল বলতো? y অক্ষের সমান্তরাল। তাহলে এই রেখার সমীকরণ কি হবে? y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি পড়াইছিলাম তোমাদেরকে বলো? y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ পড়াইছিলাম x = a। তাহলে এখানে লিখি x = হচ্ছে a। কিন্তু এখানে একটু প্রবলেম আছে, প্রবলেম হলো এটা হচ্ছে পিছন দিকে, তাহলে এটা কি হবে বলতো? মাইনাসের a হবে। তাহলে আমি বলতে পারি x = -a, তাহলে x + a = 0। এটা হলো কার রেখা বলতো? দ্বিঘাত রেখার সমীকরণ। তাহলে এখানে একটু বসাও, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, এই রেখাটা দেওয়া আছে x + a = 0, তাহলে হবে ax1, তার মানে x হবে, প্লাস এর by1, y টা হচ্ছে 0, আছে কি c, তাহলে এরকম √(c
এ স্কয়ার প্লাস হলো বি স্কয়ার। বি স্কয়ার কি আছে ভাই বলো তো? বি স্কয়ার হলো 0 স্কয়ার। তাহলে এখান থেকে বলতে পারি একবার আমি বর্গ করে দেই। তাহলে বর্গ করলে কত হবে বলো তো? x মাইনাস a হোল স্কয়ার যোগ y স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? এখানে x প্লাস a হোল স্কয়ার হয়ে যাবে। দেখো জাস্ট বর্গ করে দিলাম, 1 দ্বারা গুণ করলাম ওইটাই থাকে। তাহলে এখন তোমরা একটু বলো এখান থেকে সূত্রটা ভাঙায় দাও। a স্কয়ার মাইনাস 2ab, তাই না? 2ax প্লাস এর a স্কয়ার প্লাস এর y স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙাও, x স্কয়ার প্লাস 2ax প্লাস a স্কয়ার। তোমরা একটু লক্ষ্য করে দেখো তো x স্কয়ার আর x স্কয়ার কাটাকাটি দেওয়া যায়, a স্কয়ার আর a স্কয়ার কাটাকাটি দেওয়া যায়। তাহলে এই সাইডে থাকলো কি y স্কয়ার, এই হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু দুইটাই x মাইনাস আছে ওইদিকে নিলে কি হবে? প্লাসের হবে। তাহলে প্লাসের দুইটাই x প্লাসের দুইটাই x কোটা হবে বলো তো? 4ax। এই সেই সমীকরণ যেটা তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 4ax। এটাকে বলবো আমরা কি বলবো বলো তো? সরল সমীকরণ বা সহজ সহজ সমীকরণ। সহজ সমীকরণ কার সহজ সমীকরণ? পরাবৃত্তের। পরাবৃত্তের পরাবৃত্তের সহজ সমীকরণ। y স্কয়ার ইকুয়াল টু 4ax। y স্কয়ার ইকুয়াল টু কি বলো তো? 4ax। তাহলে এটা হলো পরাবৃত্তের কি সমীকরণ বলো? সহজ সমীকরণ। আজকের মতো ক্লাস আমাদের এখানেই থাকবে। y স্কয়ার ইকুয়াল টু 4ax। আমরা কি করলাম বলো তো? আমরা এই চিত্রটা এরকম ভাবে ড্র করা ছিল, এই চিত্র থেকে আমরা চিত্রটা ড্র করে দেন আমরা পরাবৃত্তের সহজ সমীকরণটা এ করে তুলছি y স্কয়ার ইকুয়াল টু 4ax। আমরা অন্য কোনো সমীকরণ দিয়া অঙ্ক করব না, সবগুলো অঙ্ক আমরা y স্কয়ার ইকুয়াল টু 4ax হবে। আজকের মতো ক্লাস এখানেই থাকবে। ভালো থাকো সবাই।